নমস্কার। বেরিয়ে পড়লাম মিষ্টিকে নিয়ে বাংলার স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের ত্যাগ ও বলিদানের ইতিহাসের সাথে পরিচয় করাতে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের স্মৃতি বিজড়িত এই স্থান আলিপুর কেন্দ্রীয় কারাগার, যা প্রেসিডেন্সি সংশোধনাগার নামেও পরিচিত। কলকাতা আলিপুরে অবস্থিত এই কারাগার, যেখানে ব্রিটিশ শাসনকালে রাজনৈতিক বন্দী এবং বিপ্লবীদের রাখা হতো। তবে 20 ফেব্রুয়ারি 2019 তারিখে বন্ধ করে দেওয়ার পর এটি আর কারাগার হিসাবে চালু নেই। এখন এটি শহীদের স্মরণে একটি স্বাধীনতার জাদুঘর হিসাবে পরিণত হয়েছে, অর্থাৎ যেটি এখন আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম নামে পরিচিত। আলিপুর জাজেস কোর্ট রোডের দীর্ঘ বাড়িটি দেখলেই একই সঙ্গে হাতছানি দেয় আতঙ্ক এবং ইতিহাস। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। প্রথমে বলে রাখি এখানের সময়সূচি এবং টিকিটের মূল্য সম্পর্কে। মঙ্গল থেকে রবি 12টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম, অর্থাৎ মানডে সম্পূর্ণ বন্ধ থাকে। টিকিট কাউন্টার বন্ধের সময় বিকেল 5:30। টিকিটের মূল্য 30 টাকা, 30 রুপিস পার হেড। 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের পুরো টিকিট লাগে। এখানে একটি লাইট অ্যান্ড শো দেখানোর ব্যবস্থা রয়েছে, যেটি সন্ধে 6:30 থেকে স্টার্ট হয়। এই লাইট অ্যান্ড শো দেখতে গেলে আপনাদের 100 টাকা পার হেড টিকিট কেটে নিতে হবে। এখানেও 3 বছরের ঊর্ধ্বে টিকিট লাগে। বাংলা এবং হিন্দি এই দুই ভাষায় এই লাইট অ্যান্ড শো চালু আছে। 6:30 থেকে এবং 7:30টায় দুটি শো হয়ে থাকে। জেলের ভিতর প্রবেশ করতেই চোখের সামনে যেন স্বাধীনতা সংগ্রামের সেই গল্পগুলি ভেসে ওঠে। ইংরেজ আমলের এই জেলেই বন্দী ছিলেন বাংলা তথা ভারতের স্বাধীনতা সংগ্রামী থেকে বিভিন্ন রাজনৈতিক বন্দীরা। কে ছিলেন না সেই তালিকায়? নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, কানাইলাল, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে জওহরলাল নেহেরু পর্যন্ত। শুধু বন্দী থাকাই নয়, এই ইতিহাস বিজড়িত সংশোধনাগারটিতে ইংরেজ অত্যাচারে এবং ফাঁসিতে মৃত্যু হয়েছে বহু বহু বিপ্লবীর। সেই তালিকায় রয়েছেন অনন্তহরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, বিনয় বাদল দীনেশের দীনেশ গুপ্ত, দীনেশ মজুমদার, রাধাচরণ পাল, অসিধারী ঘোষ, অম্বিকাচরণ বসু, ফণীন্দ্রলাল নন্দী প্রমুখ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই ফাঁসির মঞ্চের সামনে। ইতিহাস অনুযায়ী আদি গঙ্গার পাড়ে 1906 সালে তৈরি হয়েছিল আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারটি। সেই সময় ইংরেজ শাসকদের পরিকল্পনা ছিল এই জেলটিকে নিশ্ছিদ্র নিরাপদ রাখা। সে কারণেই তারা এই জেলের মাঝখানে তৈরি করেছিলেন একটি টাওয়ার, এবং সেই টাওয়ারকে ঘিরে বন্দীদের রাখার বিভিন্ন ওয়ার্ড। পাশাপাশি যদি বন্দীরা বুঝতে না পারেন যে তাদের ওপর নজর রাখা হচ্ছে, তাহলে তারাও থাকতে পারবেন অনেক খোলামেলা, এবং পাশাপাশি তারা পরিবর্তন করতে পারবেন নিজেদের স্বভাবেও। কিংবদন্তি সব স্বাধীনতা সংগ্রামীদেরও এক সময় ঠিকানা ছিল এই আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারটি। এখানেই প্রায় 9 মাস বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই ঘটনাকেই সম্মান জানাতে সেখানেই আজ তৈরি হয়েছে নেতাজি ভবন। তবে আমাদের দুর্ভাগ্য, আমরা নেতাজি ভবন দেখতে পাইনি, কারণ মেরামতির কাজের জন্য সেটি অস্থায়ীভাবে বন্ধ ছিল। 1938 সালে এই জেলে বন্দী হয়ে আসেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের যে বাড়িটিকে তিনি বন্দী
ছিলেন সেই বাড়িটি বর্তমানে তারই নামাঙ্কিত নেহেরু ভবন নামে পরিচিত। আমরা দেখে নিলাম সেই নেহেরু ভবন। এছাড়াও নেতাজির রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাসও 1938 সালে 4 মাস বন্দী ছিলেন এই জেলে। 1932 সালের অক্টোবর মাস থেকে 1933 সালের জুন মাস পর্যন্ত এখানেই বন্দী ছিলেন যতীন্দ্রমোহন বাগচি। আলিপুরের এই সংশোধনাগারের একতলায় 4 নম্বর ঘরে বহু বছর বন্দী ছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ও। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ঐতিহাসিক কারাকক্ষ। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। 4 নম্বর কক্ষ। 100 বছরের পুরনো এই ভবনটি ব্রিটিশ শাসিত ভারতের মূল স্থাপত্যের স্মৃতি রক্ষার্থে রাখা হয়েছে। যেসব বন্দীরা একসাথে এখানে অন্তরীণ ছিলেন তাদের কেমন অবস্থায় রাখা হতো তার একটা ধারণা এই কক্ষ থেকে পাওয়া যায়। পূর্বের ঔপনিবেশিক প্রশাসকরা কারাগার সম্পর্কে যে মনোভাব পোষণ করতেন এই ভবনটির বিন্যাসে তা প্রতিফলিত হয়েছিল। একই কক্ষে থাকা সত্ত্বেও বন্দীদের একে অপরের মধ্যে অতিরিক্ত কথাবার্তায় নিষেধ ছিল। সেই জন্য পাথরের তৈরি অপ্রশস্ত বিছানার বালিশগুলো একটি আরেকটির বিপরীতে এমনভাবে রাখা যাতে দুজন বন্দী পরস্পরের সাথে কোনো ব্যক্তিগত আলোচনা না করতে পারেন। কক্ষের ভিতরের অংশ দেওয়াল দিয়ে ভাগ করা যাতে প্রতি বিভাগে 50 জনের বেশি বন্দীদের না রাখা যায়।
মহিলা এবং দেওয়ানি বন্দীদের অর্থাৎ সিভিল প্রিজনারদের জন্য পৃথক কারাকক্ষের ব্যবস্থা ছিল। কারাতে সর্বক্ষণ নজরদারি থাকত। প্রহরীরা পর্যায়ক্রমে কক্ষের ভেতরে এক টানা লম্বা পরিসরটিতে নিয়মিত টহল দিত এবং বাইরের চৌহদ্দিতে ঘোরাফেরা করার সময় গরাদযুক্ত জানালাগুলি থেকেও তারা কড়া নজর রাখত। প্রতিটি কারাকক্ষে শৌচাগার এবং স্নানের জায়গা ছিল। ঔপনিবেশিক উত্তরকালের ভারতে বিভিন্ন ধর্মাবলম্বী বন্দীরা তাদের নিজ নিজ ধর্ম পালনের এবং প্রার্থনা জানানোর স্বাধীনতা পেতেন। দেওয়ালে ঈশ্বরের ছবি টাঙানো এবং মূর্তি স্থাপনের জন্য অস্থায়ী বেদি বানিয়ে অর্চনা করার অনুমতি ছিল। মনে করা হয় তৃতীয় শ্রেণীর সবচেয়ে বিপজ্জনক বন্দীদের মাটিতে রাখা হতো। দ্বিতীয় শ্রেণীর বা তুলনামূলকভাবে কম বিপজ্জনক রাজনৈতিক বন্দীদের জন্য সিমেন্ট দিয়ে বানানো বিছানা বরাদ্দ ছিল। উচ্চ শ্রেণীর বন্দীদের পৃথক কক্ষে রাখা হতো। ইউরোপিয়ান বন্দীদের স্থান হতো অন্য ওয়ার্ডে। এইভাবে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম কিভাবে ইংরেজরা বিপ্লবীদের ওপর অত্যাচার করত, কিভাবে বন্দি বিপ্লবীরা দিন কাটাতো। এই সব কিছু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে। মিষ্টির খুব ভালো লাগলো ও অনেক কিছু জানতে পারলো আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের কথা। তবে আমরা সময়ের অভাবে লাইট অ্যান্ড শো সাউন্ডটি দেখতে পেলাম না। আবার কোনো একদিন আসা হবে। তোমরা হয়তো অনেকেই অলরেডি জেল মিউজিয়াম ঘুরে নিয়েছো, বাট যারা এখনো আসোনি তারা অবশ্যই এসো, কারণ এখানে দেখার পাশাপাশি অনেক কিছু জানা এবং অনুভব করার আছে। আজও এখানের আনাচে কানাচে ছড়িয়ে আছে সেই বীর বিপ্লবীদের রক্তবিন্দু। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।